এবার আমরা পড়ব অভিকর্ষজ ত্বরণ। তাহলে আগের দিনে আমরা স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের প্রথম পার্ট আপলোড করেছিলাম, অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক আছে, প্রথম পার্টটা দেখে নিবা। এবার চলো আমরা দেখছি অভিকর্ষজ ত্বরণ যে জিনিসটা কি হয়। তাহলে প্রথমে আমাদের ত্বরণ সম্পর্কে জানতে হবে। তাহলে ত্বরণ সম্পর্কে আমরা ক্লাস 7-এ জেনেছিলাম কি বলা হয়, যখন কোনো বস্তুর বেগের পরিবর্তন হয়, মানে ধরো একটা বস্তুর চলছিল কোনো বেগ নিয়ে, ধরো বলছে আমি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগ নিয়ে চলছিল, এবার সেটা থেকে 10 থেকে ধরো 15 হলো, তার মানে এখানে বেগের পরিবর্তন কত হলো, 10 থেকে 15, তার মানে বেগের পরিবর্তন 5। তাহলে বেগের যে পরিবর্তন এলো এটাকে ত্বরণ বলা হয়। এবার দেখো অভিকর্ষজ ত্বরণ, তো আগের দিন আমি অভিকর্ষ সম্পর্কে বলেছিলাম, সেটা আবার এখানে জানতে হবে। তাহলে প্রথম জিনিস আমরা যেটা নোট করব, দেখো অভিকর্ষ। তাহলে অভিকর্ষ কি আমি বলেছিলাম, ধরো এটা পৃথিবী আছে, তাহলে পৃথিবীর মধ্যে দিয়ে ধরো কোনো একটা বস্তু আছে চলে আসছে, তাহলে পৃথিবী কোনো বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে অভিকর্ষ বলে। লিখে নাও তোমরা, যে পৃথিবী কোনো বস্তুকে, লিখো সবাই, পৃথিবী কোনো বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে অভিকর্ষ বলে, তাকে অভিকর্ষ বলে, অবশ্যই লিখে নাও, তাকে অভিকর্ষ বলে। তাহলে অভিকর্ষ মানে বোঝা গেল। এবার দেখো আমরা অভিকর্ষ যে বল আছে তার প্রভাবে যে ত্বরণের সৃষ্টি হয় সেটা হবে অভিকর্ষজ ত্বরণ। তাহলে অভিকর্ষজ ত্বরণ মানে কি, পৃথিবী কোনো বস্তুকে যে বেগ দিয়ে দেখো নিচের দিকে টানছে, তাহলে দেখো ত্বরণ মানে কি একক সময়ে বেগের পরিবর্তন। তাহলে পৃথিবী কোনো বস্তুকে একক সময়ে মানে যে বেগ বৃদ্ধি করে, একক সময়ে যে বস্তুটার বেগটা বৃদ্ধি করে সেটাকে বলা হয় তার অভিকর্ষজ ত্বরণ। তাহলে এবার অভিকর্ষজ ত্বরণ লিখবো, তার আগে আমরা অভিকর্ষজ ত্বরণের যে মান আছে এগুলো বার করি, তারপরে আমরা লিখবো। দেখো তাহলে আমরা এটা অভিকর্ষজ ত্বরণের মানটা বার করবো একটা সূত্রের সাহায্যে। তাহলে আমরা এখানে লিখবা রাশিমালা, মানে অভিকর্ষজ ত্বরণের যে রাশিমালা আছে সেটা আমরা বার করব। তাহলে আমরা কি জেনেছিলাম দেখো প্রথম ক্লাসে, যে এফ সমান কি হয়, এফ সমান হয় দেখো জি m1 m2 বাই ডি এর স্কোয়ার। এটা আমরা পৃথিবীর ক্ষেত্রে এই যে m1 আছে মানে বড় পৃথিবীর যে ভরটা আছে সেটাকে আমরা m ধরবো, এবং যে বস্তুর ভর আছে সেটাকে ছোট হাতের m ধরবো। কেন এটা ধরলাম, কারণ তোমাদের বইয়ে এভাবে আছে তার জন্য। এবার দেখো তাহলে বললাম m1 যেটা আছে সেটাকে বড় হাতের m, আর ওটা ছোট হাতের m, বস্তু পৃথিবীর ভরটা বড় হাতের এবং এটা ছোট হাতের m। এটা হলো, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিব। আর একটা আমরা জানি যে এফ সমান কি হয়, এম এ। এক সময় দেখো আমরা জানতাম ক্লাস 7-এ নিউটনের দ্বিতীয় সূত্র, যে এফ সমান কি হয়, এম এ। এবার এখান থেকে এটা 2 নম্বর। এবার দেখো এফ আর এফ এখানে সমান আছে, তার মানে এই দুটোও সমান হবে, ঠিক আছে। তাহলে মনে রাখবা একদিক যদি সমান হয় অপর দিকটাও সমান হবে। তাহলে এখানে কি আছে, এম এ, আর এখানে কি আছে দেখো জি আছে, তারপরে আছে বড় হাতের এম ছোট হাতের এম, বাই নিচে আছে ডি এর স্কয়ার। এবার দেখো এখানে ছোট হাতের এম আর ছোট হাতের এম কেটে কেটে যাবে। তাহলে এবার দেখো এক্ষেত্রে এ থাকলো, এটা কি ত্বরণ, এমনি নর্মাল যেটা ত্বরণ হয় পৃথিবীর ক্ষেত্রে সেই ত্বরণটাকে এই এ যেটা আছে সেটাকে জি ধরা হয়। তাহলে জি সমান কি আসবে দেখো, বড় হাতের জি এম বাই ডি এর স্কোয়ার। তাহলে এটা হলো আমাদের সূত্র, জি সমান জি এম, বড় হাতের জি এম বাই ডি এর স্কোয়ার। এটা অবশ্যই লিখে নাও। তাহলে এখানে আমরা দেখো এখানে লিখবা যে এ সমান জি, কারণ পৃথিবীতে এটা জি এর সাথে সমান হয় তার জন্য। এবার আমরা দেখো এই ক্ষেত্রে যে জি এর মানটা আছে, তোমরা দেখো এখানে জি এটা বসাতে হবে, তারপর পৃথিবীর ভরটা বসাতে হবে, তারপর ডি এর স্কোয়ার। হ্যাঁ, তো এটা যখন বসাবো ধরো জিটা বসালাম আমি, জি এর মানটা কত হয়, দেখো 6.67 ইন্টু 10⁻⁻11। তারপর এক্ষেত্রে এম যেটা আছে এম এর মানটা কত হয় 5.96, পৃথিবীর ভর কত হয় 5.96 ইন্টু 10⁻24। ঠিক আছে, যারা জানো না দেখে নাও। আর নিচে আছে ডি, ডি মানে দূরত্ব। তাহলে পৃথিবীর যে ব্যাসার্ধ যেটা কত হয় দেখো 6370 কিলোমিটার। এবার কিলোমিটারকে মিটার দিয়ে গুণ করলে কত হয়, 1000 দিয়ে গুণ করতে হয়। এটা কিলোমিটারে হয়, মিটার করবো তাই 1000 দিয়ে গুণ, কারণ এগুলো সব মিটারে আছে এসআই একক। তাহলে এবার এটা যদি তোমরা পুরোটা করো তাহলে অ্যান্সারটা আসবে 9.8। তাহলে আমরা এখান থেকে দেখো জি এর মানটা বার করলাম কত, 9.8। তাহলে মনে রাখবা পৃথিবীর ক্ষেত্রে যে অভিকর্ষজ ত্বরণের মানটা, জি এর মানটা কত থাকে 9.8। এটা তোমাদের বইয়ে ডাইরেক্টলি আছে, আমি ভালোভাবে দেখালাম প্রমাণ করে, অবশ্যই এটা মনে রাখো। তাহলে এটা দেখো আমরা জানলাম যে পৃথিবী অভিকর্ষজ ত্বরণের মান। এবার আমরা পড়বো, আচ্ছা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিকে এখন একটু লাইক করে দাও। নেক্সট এবার আমরা জানবো দেখো এই যে জি সমান জি এম বাই আর স্কোয়ার আছে, এগুলোর সাহায্যে আমরা ওজনের পরিমাপ আর এইসব বিষয়গুলো জানবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে এবার ওজন যেটা আছে সেটা সম্পর্কে জানবো, আর তার রাশিমালা প্রতিষ্ঠা করব সেগুলো সম্পর্কে।
ঠিক আছে, তাহলে দেখো কি হয় ওজন বা কি। তাহলে আমি বললাম এটা ধরো পৃথিবী আছে, তাহলে পৃথিবী ধরো এটা একটা কোনো বস্তু আছে, তাহলে যে বল দ্বারা আকর্ষণ করবে, এই যে পৃথিবী আছে তাহলে পৃথিবীর কেন্দ্রের দিকে কোনো বস্তু যে বল দ্বারা আকর্ষণ হবে সেটাকে বলা হয় ওজন। মানে একটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে সেটাকে ওজন বলা হয়। এটা আমি লিখে দিচ্ছি, তার আগে সেটার রাশিমালাটা বার করি। দেখো তাহলে আমরা জানি পৃথিবী কোনো যে বল দিয়ে আকর্ষণ করে সেটা এফ ধরা হয়, তাহলে এফ সমান কি হয় আমরা জানি, সেই একই সূত্র দেখো জি m1 m2 বাই ডি এর স্কোয়ার, এটা নিউটনের মহাকর্ষ সূত্র, আগের ক্লাসে করিয়েছিলাম দেখবা। এবার এফ সমান জি, এবার বললাম পৃথিবীর ক্ষেত্রে এই বড় এম ওয়ানটাকে কি বড় হাতের এম ধরা হয়, আর বস্তুর ক্ষেত্রে ছোট হাতের এম, বাই নিচে কি আছে ডি এর স্কোয়ার। এবার দেখো এখানে এফ যেটা আছে জি, এবার এই ক্ষেত্রে দেখো আমরা জি আর এম এটা আলাদা রাখছি আর ডি এর স্কোয়ারটাকে আলাদা রাখছি, আর এখানে ব্র্যাকেটে রেখে এই ছোট হাতের এমটাকে সাইডে নিয়ে গেলাম, এই ছোট হাতের এমটাকে সাইডে। এবার দেখো এক্ষেত্রে যখন আমরা, আচ্ছা তাহলে কি বললাম, পৃথিবী কোনো বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে সেটাকে, যে বল দ্বারা আকর্ষণ করে সেটাকে কি বলে ওজন, ওজনের ইংরেজি কি ওয়েট, আগে বললাম। তাহলে ওজনের ইংরেজি ওয়েট, তাহলে ডাব্লু সমান কি আসছে দেখো জি এম ইন্টু এম, তার মানে জি এম বাই ডি স্কোয়ার। এটা দেখো তো জি এম বাই ডি স্কোয়ার এটা কি ছিল, কোথায়, ওইটাতে ছিল ছোট হাতের জিতে, তার মানে ছোট হাতের জি ইন্টু এম, তাহলে মানে এটা ডাব্লু সমান, এখানে তোমরা মনে রাখো এমটা আগে রাখছি এম জি, তাহলে এটাও একটা সূত্র। দেখো এই সূত্রগুলো মনে রাখবা, এগুলো থেকে অঙ্ক করতে হবে আমাদের, খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো এখানে কি বললাম ডাব্লু সমান এম জি, তার মানে কোনো বস্তুর যে ওজন আছে ডাব্লু সেটা তার ভর এবং দেখো অভিকর্ষজ ত্বরণের সমান হয়। আচ্ছা ওজন কাকে বলে এবার লিখে দিচ্ছি, লিখো পৃথিবীর পৃথিবীর কেন্দ্র কোনো বস্তুকে, পৃথিবীর কেন্দ্র কোনো বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে, যে বল দ্বারা আকর্ষণ করে তাকে ওজন বলে, তাকে ওজন বলে। তাহলে এটা হয়ে গেল দেখো ওজন, তাহলে ওজন বললাম, আর এটা ওজনের তোমরা এইভাবে রাশিমালা একটু লিখে নেবা এভাবে, এগুলো নোট করো ভালোভাবে, চ্যাপ্টারের শেষে তখন কোয়েশ্চেন অ্যান্সার আমরা ডিসকাস করব। তাহলে দেখো এটা হয়ে গেল আমাদের ওজনের রাশিমালা, এর ডাব্লিউ সমান এমজি। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে ওজন যেটা আছে সেটা বললাম ডাব্লু আছে, তাহলে এবার ওজন যেটা আছে ভর, দেখো এমটা ভর আর জিটা অভিকর্ষজ ত্বরণ, তার মানে ভর এবং ত্বরণের গুণফলের সাথে সমান হয়। তার মানে কোনো জিনিসের যখন আমরা ওজন বার করব তার সঙ্গে দেখো জি এর মান কত 9.8, তার মানে 9.8 গুণ করতে হবে। ধরো একটা বস্তু আছে 1 কেজি, তাহলে সেটার ভর কত হবে 1 ইন্টু 9.8, এটা আমি প্রথম চ্যাপ্টারে বলেছিলাম, তাহলে অ্যান্সারটা কত আসবে 9.8। ধরো আমরা 10 কেজি ভরের বস্তু আছে, তাহলে কত হবে ওজনটা কত হবে দেখো 10 গুণিত 9.8, তাহলে 10-এর সঙ্গে 9.8 করলে বলে 98 নিউটন। ধরো কোনো একটা মানুষের ধরো 50 কেজি ওজন, যেমন আমার 50 কেজি ওজন, তাহলে 50-এর সাথে 9.8 গুণ করতে হবে, অ্যান্সার আসবে 490 নিউটন। তাহলে দেখো ওজনের যে মানটা আসবে সেটা ভরের তুলনায় 9.8 সবসময় বেশি আসবে, গুণ বেশি আসবে, তার মানে তার সঙ্গে গুণ করে। তাহলে যখন তোমরা কোনো জিনিসের ওজন বলবা, ওজন বললে সেটার সঙ্গে ভরের সঙ্গে 9.8 গুণ করে আমাদের বলতে হবে। তাহলে দেখো এইভাবে আমরা ওজনের মানটা বার করতে পারি। যে সূত্রগুলো আমরা জানলাম সেখান থেকে একটা অঙ্ক করছি অবশ্যই তোমরা দেখো, তাহলে সূত্রগুলো তোমরা মনে রাখো কি হয়, ডাব্লু সমান একটা এমজি আর একটা জি সমান কি হয় জি এম বাই ডি এর স্কোয়ার, বা পৃথিবীর ক্ষেত্রে এটা আর ধরা হয়, আর এর স্কোয়ার লিখলেও হবে। তাহলে এবার দেখো আমি বলছি একটা অঙ্ক আমার সঙ্গে লিখো, একটি বস্তুর অঙ্ক লিখো, অঙ্ক বস্তুর ওজন, একটি বস্তুর ওজন লিখো 490 নিউটন, বস্তুটির ভর কত, এটা আমাদের বার করতে হবে। তাহলে জানো তোমাদের কি লিখতে হয়, প্রদত্ত মানে যেটা দেওয়া আছে, তাহলে ওজন, ওজন দেওয়া আছে, ওজন কি, ওজনকে ধরতে হয় ডাব্লু, কত 490 নিউটন। তারপর দেওয়া আছে কি দেখো ভর কত, তাহলে ভর এটা লিখবা এম, এটা কোশ্চেন মার্ক দিবা, এটা বার করতে হবে। আর একটা আমরা জি এর মান জানি কত হয় 9.8, তাহলে দেখো লিখবা আমরা জানি তোমরা লিখবা কি ডাব্লিউ সমান দেখো এম জি, কি বার করতে হবে আমাদের এম বার করতে হবে, তাহলে এমটা এদিকে রাখো, জিটা গুণ আছে এদিকে, এদিকে ভাগ, তার মানে ডাব্লিউ বাই জি। তাহলে এবার দেখো ডাব্লু কত দেওয়া আছে ডাব্লু দেওয়া আছে 490, নিচে জি কত দেওয়া আছে 9.8, তো এইভাবে অঙ্কগুলো করতে হয়, একটাই খুব সোজা অঙ্ক। তাহলে দেখো
এবার এটা কীভাবে নিচে ওপরে গেলে 10 যায়, আশা করছি দশমিক ওপরে নিচ থেকে উড়ে গেলে ওপরে 10 চলে যায়, এবার মনে রাখো। এবার দেখো এটা 49 2 গুণে কত হয় 98, আর এখানে একটা শূন্য তার মানে 10, তাহলে 10 × 10, তাহলে এটা যদি আমি 5 দিয়ে কাটি তাহলে 5 10 কত আসছে 50 কেজি। তাহলে দেখো এইভাবে আমরা ওজনটা বার করতে পারি, ভর। তাহলে কোনো জিনিসে যখন আমাদের দেখো বার করতে বলবে, ধরো আমরা এখান থেকে ডাব্লু বার করব, তাহলে ডাব্লু বার করলে ডাইরেক্টলি এম ইন্টু জি করে দেবা। ধরো আমরা জি বার করব, তাহলে জি বার করার জন্য এটা এমটা গুণা আছে এদিকে ভাগ, আর এখানে ধরো আমরা এম বার করব, যেমন এটা করলাম, তাহলে এমটা বার করতে হলে জিটা গুণা আছে এদিকে ভাগ। তো এইভাবে দেখো সিম্পলি চলে আসতে পারে অঙ্কগুলো। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমরা জানো ক্লাস 7 থেকে 12 আমি সব কিছু পড়াচ্ছি অনেক কষ্ট করে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং যদি তোমাদের কেউ থাকে বাড়িতে বা বন্ধুবান্ধব বা যে কেউ থাকে তাদেরকে অবশ্যই আমার চ্যানেলের লিঙ্কটা পাঠিয়ে দাও, আমি বলে দিবা যে আমি সব কিছু পড়াচ্ছি, তো অবশ্যই একটু পাঠিয়ে দিই। পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ আমি বললাম জি এর মানটা 9.8 হয়, মনে রাখবা। এবার যখন কোনো বস্তুর ভর কমে যায় তখন মনে রাখো সেটার অভিকর্ষজ ত্বরণের মানটাও কমে যায়, মানে কোনো বস্তুর অভিকর্ষজ ত্বরণ কত হবে সেটা তার ভরের উপর নির্ভর করে। এবার দেখো চাঁদের ভর যেহেতু পৃথিবীর তুলনায় 6 গুণ কম, তার জন্য পৃথিবীর যে অভিকর্ষজ ত্বরণ আছে তার তুলনায় চাঁদের অভিকর্ষজ ত্বরণটা 6 গুণ কম হয়। তাহলে দেখো চাঁদের অভিকর্ষজ ত্বরণ এটা কত হবে, পৃথিবী যেটা আছে তার তুলনায় 6 গুণ কম। তাহলে পৃথিবীর লিখে লিবা, পৃথিবীর 6 গুণ কম। তাহলে চাঁদের যেটা আছে বললাম পৃথিবীর তুলনায় 6 গুণ কম হয় অভিকর্ষজ ত্বরণ। এবার ধরো তাহলে কোনো একটা জায়গায় আমি বললাম যে 36 কেজি ধরো কোনো একটা জিনিসের আমি বলছি যে ভর আছে, তাহলে সেটা যদি আমরা চাঁদে পরিমাপ করি তাহলে কত আসবে ওজনের মানটা, দেখো এখানে আসছে 36/6, তাহলে অ্যান্সারটা কত আসবে 6। তাহলে এইভাবে দেখো 6 দিয়ে ভাগ হয়ে যাবে, দিয়ে আসবে অ্যান্সার। তো এখানে অঙ্ক আসতে পারে শর্ট কোশ্চেনে, তো মনে রাখবা তোমরা সিম্পলি মনে রাখবা যে পৃথিবীর যেটা আছে তার তুলনায় কম হয়, কত গুণ কম হয়, 6 গুণ কম হয়। এবার আমরা দেখো 3টে সূত্র জানবো যেটা আমাদের গ্যালিলিও বলেছিলেন অনেক বছর আগে। তো গ্যালিলিওর মতে আমি একটা উদাহরণ দিয়ে বলছি, ধরো একটা ভারী বস্তু আছে এবং একটা হালকা বস্তু আছে, আমরা ধরো ছাদের উপর গেলাম, দিয়ে ভারী বস্তু এবং হালকা বস্তুটাকে আমি নিচে ছড়ে দিলাম। তাহলে এবার ভারী এবং হালকা বস্তুর মধ্যে বলো কোনটা নিচে আসবে, অবশ্যই তোমরা ভাবছো যে বড় যে ভারী যে বস্তুটা আছে সেটা নিচে আসবে, কিন্তু এই কথাটা সম্পূর্ণ ভুল। এটা কিভাবে হয় আমি বলছি। তো দেখো গ্যালিলিও একদিন অনেক বছর আগে তিনি লক্ষ্য করছিলেন যে যখন কোনো একটা জিনিস, ধরো কোনো জিনিস বাঁধা আছে, তাহলে সেটা যখন ধরো দোলনার মতো ঝুলছিল, তখন তিনি দেখতে পেলেন যে সেই যে বস্তু দুটির যে একই সঙ্গে একদম ঘুরে, এভাবে ঝুলে, তাহলে তিনি তখন বুঝতে পারলেন যে কোনো বস্তুর যে পতন যেটা হবে সেটা বস্তুর ভরের উপর নির্ভরই করে না। তার মানে কোনো বস্তুর ভর যখন বেশি হয়ে যাবে বা কম হয়ে যাবে তাহলে সেটার উপর যে পড়ার যে হারটা আছে সেটা নির্ভর করে না। তো সে তখন তিনি বললেন, একটা এক্সপেরিমেন্ট করেছিলেন যে একটা বড় টাওয়ারের উপর উঠে গেছিলেন তিনি, দিয়ে তাই সেই টাওয়ারের উপর থেকে একটা হালকা বস্তু এবং একটা ছোট কম ভারী বস্তু এবং একটা হালকা বস্তু দুটোকে উপর থেকে একসঙ্গে ড্রপ করেছিলেন। দিয়ে তিনি যখন দেখলেন একসঙ্গে ড্রপ করা হলো, বস্তু দুটো প্রায় একদম একই সঙ্গে পড়েছিল, প্রায় একই সঙ্গে একদম পড়েছিল। দিয়ে তখন থেকে তিনি প্রমাণ করেছিলেন যে এবং হালকা এবং ভারী বস্তুর মধ্যে যে বেগের যে পার্থক্য আছে সেটা শূন্য হয়, তার মানে হালকা এবং ভারী বস্তুটা একই সঙ্গে নিচে পড়ে। তো এই যে বললাম একই সঙ্গে নিচে পড়ে, এটা গ্যালিলিও বলেছিলেন। তার সঙ্গে আরো দুটো কথা বলেছিলেন, সেগুলো আমি বলছি, তোমরা লিখো। তাহলে প্রথম পয়েন্টটা লিখো, তোমরা একটু লিখবে এটা যে গ্যালিলিওর সূত্র, ঠিক আছে। তাহলে এবার দেখো প্রথম যেটা বললাম সূত্রগুলো 1 নম্বর করে লিখো। প্রথমটা লিখো, দুটি ভিন্ন ভরের বস্তু অবাধে মানে যে বাঁধা নাই, অবাধে লিখো সমান দ্রুততায় নিচে নামে। যখন বাঁধা থাকবে না তখন তারা সমান দ্রুততায় নিচে নামবে, দুটি ভিন্ন ভরের বস্তু। তারপরে এবার দেখো 2 নম্বর যেটা আছে, ধরো দুটো বস্তু বা একটা বস্তু যখন উপর থেকে নিচে পড়বে তখন সেটার যে বেগের পরিমাণ আছে বেগটা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। দেখো একটা যদি বস্তুকে তোমরা ড্রপ করে দেখো, লক্ষ্য করবা যে বেগটা ধীরে ধীরে বাড়বে। জানো তোমরা, আশা করছি যে কোনো বস্তু যখন উপর থেকে নিচে পড়বে ধীরে ধীরে সেই বেগটা বাড়তে থাকবে।
মানে স্পিড যেটা আছে সেটা বাড়তে থাকবে। তাহলে এটা বলেছিলেন 2 নম্বর পয়েন্ট। তাহলে লিখো অবাধে পতনশীল বস্তুর, অবাধে পতনশীল বস্তুর বেগ বাড়তে থাকে। এটা তাহলে বললাম অবাধে পতনশীল বস্তুর বেগটা ধীরে ধীরে বাড়তে থাকবে যতক্ষণ সেটা পড়বে। আচ্ছা, আর একটা পয়েন্ট আছে, দেখো যখন কোনো বস্তু ধীরে ধীরে উপর থেকে নিচে পড়বে, তাহলে তার মধ্যে যে অতিক্রান্ত দূরত্ব, মানে ধরো এখান থেকে পড়ছে, তাহলে এটা যত সময় বাড়বে তত কি দূরত্বটা বৃদ্ধি পাবে। সিম্পল জিনিস, যখন একটা জিনিস নিচে পড়বে উপর থেকে, তাহলে যত সময় যাবে তত দূরত্বটাও বেশি হবে। তাহলে লিখো সময় বৃদ্ধির সঙ্গে অবাধে পতনশীল বস্তু, অবাধে পতনশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব বৃদ্ধি পায়, অতিক্রান্ত দূরত্ব বৃদ্ধি পায়। তাহলে এইগুলো বললাম গ্যালিলিওর যে সূত্র, ভালোভাবে মনে রাখো। আবার আমি লাস্ট একবার বলে দিচ্ছি, দুটি ভিন্ন ভরের বস্তু, মানে কি যখন দুটো ভর ডিফারেন্ট হবে, ভিন্ন হবে, তারপরে সেই দুটো একই সঙ্গে নিচে পড়বে, তারপর অবাধে পতনশীল বস্তুর বেগটাও বাড়তে থাকবে। কোনো বস্তু যখন ওপর থেকে নিচে পড়বে তখন সেটার বেগটাও বৃদ্ধি পাবে। আর একটা আছে সময় বৃদ্ধির সঙ্গে অবাধে পতনশীল বস্তুর অতিক্রান্ত দূরত্বটা বৃদ্ধি পাবে, মানে যত বস্তুটা নিচে পড়বে সেটার অতিক্রান্ত দূরত্ব বৃদ্ধি পাবে। লাস্ট এবারে একটা টপিক জানবো আমরা, যে পৃথিবীর ওপরে জানো তোমরা যে কোনো স্যাটেলাইট বা কোনো কিছু, যেমন চাঁদ আছে বা কোনো স্যাটেলাইট আছে, তাহলে সেগুলো পৃথিবীর দ্বারা কেন আকর্ষিত হয়ে যায় না, যে পৃথিবীতে পড়ে যায় না, তো সেটা সম্পর্কে তোমরা জানো যে একটা স্যাটেলাইট বা কোনো কিছু চাঁদের উপরে যখন পাঠানো হয় বা পৃথিবীতে পাঠানো হয়, তখন সেগুলো ঘুরতে থাকে ধীরে ধীরে, কিন্তু নিচে কেন পড়ে যায় না সেটা সম্পর্কে আমরা জানবো। তো এমনটা কেন হয়, এটা ধরো পৃথিবী আছে, তাহলে এই যে পৃথিবীর ওপর ধরো আমরা বলছি এখানে কোনো একটা, ধরো আমি বলছি এটা একটা কোনো স্যাটেলাইট বা কোনো কিছু আছে, তাহলে এটা ধীরে ধীরে ঘুরতে থাকে, কিন্তু পৃথিবীতে কেন পড়ে যায় না সেটা সম্পর্কে আমরা জানবো। তাহলে দেখো যে কোনো জিনিস ঘোরার সময়, ধরো এটাই আমি ঘোরাবো, এইভাবে ঘোরার সময় একটা বল কাজ করে, জানো এটা ধরো আমি এভাবে ঘোরাচ্ছি, এবার ঘোরাতে ঘোরাতে যখন আমি ছেড়ে দেবো তখন কি এটা দূরে পালিয়ে যাবে, কারণ যে কোনো জিনিস যখন ঘোরে তখন একটা তার বিপরীত দিকে একটা বল কাজ করে, এটা অবশ্যই আশা করছি জানো। তাহলে দেখো একটা বল কি বিপরীত দিকে একটা বল কাজ করবে এই বস্তুটা, ওটাকে কি বলা হয়, ওটাকে বলা হয় অপকেন্দ্র বল। ঠিক আছে, তোমরা একটু মনে রাখবে, ওটাকে বলা হয় অপকেন্দ্র বল। তাহলে অপকেন্দ্র বলের প্রভাবে একটা বস্তু ধীরে ধীরে ঘুরছে। এবার দেখো আমরা জানি পৃথিবী এবং যে কোনো বস্তুর মধ্যে একটা বল কাজ করে, সেটাকে কি বলা হবে, অভিকর্ষ বা মহাকর্ষ, মানে যে কোনো দুটি বস্তুর মধ্যে যে বল ক্রিয়া করে তাকে কি বলা হয়, মহাকর্ষ। তাহলে এখানে দেখো এই যে বস্তুটা আছে সেটা মহাকর্ষের দ্বারা পৃথিবীর দিকে আকর্ষণ হচ্ছে, এটা ধরো পৃথিবী আছে। আর আবার কি আর একটা বল দেখো, এই যে আচ্ছা যেটা আকর্ষণ হচ্ছে সেটা মহাকর্ষ বল, এবং যেটা উল্টো দিকে আকর্ষিত হয় সেটাকে কি বলে বললাম আমরা, অপকেন্দ্র বল। তাহলে দেখো এক্ষেত্রে দুটো বল থাকছে, একটা মহাকর্ষ বল এবং একটা অপকেন্দ্র বল। এটা এবার দেখো এমনভাবে ক্রিয়াশীল হয় যে মহাকর্ষের প্রভাবে এই বস্তুটা পৃথিবীর নিচে পড়ে যাবে, কিন্তু অপকেন্দ্র বল সেটাকে থামিয়ে দিচ্ছে, বুঝতে পারলা। তাহলে অপকেন্দ্র বলের কারণে সেটা থেমে যাচ্ছে, দিয়ে এভাবে পৃথিবীর দিকে ঘুরছে। কিন্তু যদি না ঘুরতো, যদি কোনো বস্তু ওপরে থেকে যেত, না ঘুরতো, তাহলে সেটা পৃথিবীর দ্বারা আকর্ষণ হয়ে যেত। এবার যে ঘোরার ফলেই এই যে অপকেন্দ্র বলটা ক্রিয়াশীল হয়। এবার কোনো কারণে ধরো যে মহাকর্ষে যে বলটা যেটা আছে সেটা যদি না থাকতো, তাহলে এই অপকেন্দ্র বলের কারণে এটা দূরে পালিয়ে যেত। তাহলে যদি মহাকর্ষ বল না থাকতো এটা দূরে চলে যেত, যদি অপকেন্দ্র না থাকতো এটা কাছে চলে আসতো। তার জন্য এই অপকেন্দ্র বল এবং মহাকর্ষ বল তোমরা একটু লিখে নিবা, এটা যে অপকেন্দ্র বল আর মহাকেন্দ্র বল, মহাকর্ষ বল এই দুটো সমান হয়ে যায়। তার ফলে এই যে পৃথিবীর ওপরে যে কোনো স্যাটেলাইট আছে বা কোনো কিছু আছে, তো সেটার ঘূর্ণনটা একদমই সমানভাবে ক্রিয়াশীল হয়। তো এই কারণে একটা স্যাটেলাইট পৃথিবীর মধ্যে চলে আসে না, এটা মনে রাখো। একটা কোয়েশ্চেন অ্যান্সার করো দেখি, যে জি এর মান কত, তোমরা এখনই কমেন্টে অবশ্যই জানাও যে জি এর মান কত। তাহলে আজকে এত দেরি থাক, আবার পরের দিন ক্লাস করবো আমরা, তো অবশ্যই পড়তে থাকো, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি লাইক করো। আমরা জানো সব কিছু পড়াচ্ছি ধীরে ধীরে, তো সব চ্যাপ্টারগুলো ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক আছে, অবশ্যই দেখো, এবং আবার পরের ক্লাসে দেখা হচ্ছে। তাহলে থাকো সবাই, এখনই পড়তে থাকো।